প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আমার আজকের আলোচনার টপিক হচ্ছে লেরিংস, এবং এটা হচ্ছে লেরিংসের সেকেন্ড পার্ট, দ্বিতীয় পর্ব আলোচনা। আশা করি এটি হবে লেরিংসের উপরে শেষ পর্ব। ইতিমধ্যে আমরা জানি যে লেরিংস একটা রেসপিরেটরি প্যাসেজের পার্ট। ইট ইজ এ পার্ট অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট and এবং হচ্ছে লেরিংস এর একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয় বাই দ্য ভেরিয়াস কার্টিলেজেস। দেয়ার আর 9 কার্টিলেজেস ইন দ্য লেরিংস, এবং এই কার্টিলেজ গুলো জয়েন্ট ফর্ম করে এবং দে আর কানেক্টেড বাই ভেরিয়াস লিগামেন্টস এন্ড মেমব্রেনস, and these joints are moved by various muscles. Internally, larynx is covered by a mucous membrane and there will be a lining epithelium. তাহলে আমরা বুঝলাম কি যে লেরিংস এর বিভিন্ন কার্টিলেজের মাঝে জয়েন্ট আছে, সেই জয়েন্ট গুলো মুভমেন্ট করতে গেলে মাসল লাগবে। সো আমরা আজকে লেরিংস এর মাসল গুলো নিয়ে আলাপ করতে চাই। প্রথমে লেরিংস এর মাসল গুলো সবগুলি হচ্ছে স্কেলিটাল মাসল। অল দ্য লেরিঞ্জিয়াল মাসলস আর স্কেলিটাল মাসল, এবং এই মাসল গুলোকে দুটো গ্রুপে ভাগ করা যায়। একটা হচ্ছে এক্সট্রিনজিক গ্রুপ আর একটা ইন্ট্রিনজিক গ্রুপ। এক্সট্রিনজিক গ্রুপের যে মাসল গুলো আছে, এই মাসল গুলো লেরিংস এর পজিশন মেইনটেইন করে, লেরিংস কে নেইবারিং স্ট্রাকচারের সাথে কানেক্ট করে এবং সেভাবেই সে পজিশন মেইনটেইন করে। এবং এই লেরিংস এর মাসল গুলো, এক্সট্রিনজিক মাসলকে দুটো গ্রুপে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সুপ্রাহাইওয়েড মাসল আর একটা ইনফ্রাহাইওয়েড মাসল। সুপ্রাহাইওয়েড মাসল, ইনফ্রাহাইওয়েড মাসল, এরা হচ্ছে এক্সট্রিনজিক মাসলস অফ দি লেরিংস। তো আমাদের এক্সট্রিনজিক মাসল নিয়ে আলোচনার খুব একটা দরকার নাই, আমরা চলে যাচ্ছি ইন্ট্রিনজিক মাসল নিয়ে। ইন্ট্রিনজিক মাসল গুলো করে কি, লেরিংস এর যে মাঝে যে জয়েন্ট গুলো আছে, আমরা জানি লেরিংস এ 3টা জয়েন্ট আছে, যেমন হচ্ছে ক্রিকোথাইরয়েড জয়েন্ট, ক্রিকো এরিটিনয়েড জয়েন্ট, এরিটিনোকর্নিকুলেট জয়েন্ট। সো এই ইন্ট্রিনজিক মাসল গুলো এই জয়েন্ট গুলোর মুভমেন্ট করায়, জয়েন্ট গুলোর মুভমেন্ট করায় ইন্ট্রিনজিক মাসল গুলো। আচ্ছা, তো আমরা দেখব টোটালি লেরিংস এর মাঝে 9টা ইন্ট্রিনজিক মাসল আছে। সেই 9টা মাসলের মাঝে 1 নম্বরে আমরা পাবো, প্রথমে পাবো ল্যাটারাল ক্রিকো এরিটিনয়েড। Here is the lateral cricoarytenoid muscle. Then posterior cricoarytenoid muscle, this one. এই মাসলটাকে বলা হয় সেফটি মাসল অফ দি লেরিংস। তারপরে আমরা পাবো thyroarytenoid muscle. Here is the thyroarytenoid muscle. This is the thyroarytenoid muscle. তারপরে আমরা পাবো এই যে ট্রান্সভার্সলি মাসলটা দেখা যাচ্ছে, ট্রান্সভার্স এরিটিনয়েড। দেন পাবো অবলিক অবস্থায় আছে দুটো মাসল, দে আর দ্য অবলিক এরিটিনয়েড। তারপরে আমরা পাবো ক্রিকোথাইরয়েড, একমাত্র মাসল যেটা আমরা লেরিংস এর সামনে থেকে, বাইরে থেকে দেখতে পাবো, এক্সটার্নাল থেকে দেখতে পাবো। ক্রিকোথাইরয়েড মাসলকে বলা হয় টিউনিং ফর্ক অফ লেরিংস। এই মাসলটাই একমাত্র মাসল যেটাকে আমরা লেরিংস এর এক্সটার্নালি ভিজিবল মানে দেখতে পাবো। দেন আমরা পাবো হচ্ছে এরিপিগ্লোটিকাস মাসল। দিস অবলিক মাসল ইজ দ্য এরিপিগ্লোটিকাস। সিমিলারলি আরেকটা মাসল আছে থাইরোএপিগ্লোটিকাস মাসল, থাইরোএপিগ্লোটিকাস মাসল। And finally probably this one is the thyroepiglotticus muscle. And তারপরে আমরা পাবো হচ্ছে ভোকালিস মাসল। এই মাসলটা হচ্ছে ভোকালিস, ভোকাল কর্ডের ভিতরে থাকে ভোকালিস মাসল। সো এই 9টা মাসলকে বলে ইন্ট্রিনজিক মাসলস অফ দি লেরিংস। Both intrinsic and extrinsic muscles are skeletal muscle. একটু আগে আমি বলেছি যে লেরিংস একটা রেসপিরেটরি প্যাসেজ, মধ্য এর মাঝে একটা লুমেন আছে,
লুমেন দিয়ে এয়ার পাস করে। লুমিনাল যে কোনো স্ট্রাকচারেরই একটা লাইনিং মানে মিউকাস মেমব্রেন থাকে। সো লেরিংস একটা মিউকাস মেমব্রেন থাকবে, সেই মিউকাস মেমব্রেনের মাঝে লাইনিং এপিথেলিয়াম পাবো। লাইনিংটা কেমন এপিথেলিয়াম? মোস্ট অফ দ্য প্লেসেস লাইনিংটা হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়াম, দ্যাট ইজ নন pseudo stratified ciliated columnar epithelium। এবং আমরা জানি এই এপিথেলিয়ামের মাঝে গবলেট সেল থাকে। গবলেট সেল মিউকাস সিক্রেট করে, লেরিংস কে ময়েস্ট রাখে, যেহেতু এয়ার পাস করে এই জন্য ময়েস্ট রাখে। কিন্তু কোন কোন জায়গা আছে লেরিংসের যে জায়গাতে ফুড বা এয়ারের ফ্রিকশন হয়, সেই জায়গাগুলোতে কিন্তু এই এপিথেলিয়াম দিলে কাজ হবে না, সেখানে দিতে হবে ফ্রিকশন প্রোটেকশন দেয় এরকম এপিথেলিয়াম, দ্যাট ইজ নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে আমরা বুঝলাম যে লেরিংসের কোন কোন জায়গাতে ফ্রিকশন হয়। কার ফ্রিকশন? আইদার ফুড অর এয়ার। কিন্তু লেরিংস তো ফুড পাস করে না লেরিংস দিয়ে, তাহলে লেরিংসে কিভাবে ফুডের ফ্রিকশন হবে? আসলে লেরিংস দিয়ে ফুড পাস করে না, দ্যাট ইজ ট্রু, বাট লেরিংসে ঢোকার যে দরজা যাকে বলে ইনলেট অফ দি লেরিংস, এই রিজিয়নটা এর টাচে কিন্তু ফুড পাস করে। এই রিজিয়নকে ফ্রিকশন করে ঘষে ঘষে তারপরে এর উপর দিয়ে স্লাইড করেই ফুড পাস করে। এই জন্য এই রিজিয়নটাতে কিন্তু এপিথেলিয়াম ডিফারেন্ট, নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, যাকে বলে অরাল এপিথেলিয়াম। এরকম জায়গা কোনটা? এক নাম্বার আমরা এখানে এপিগ্লটিস দেখতে পাচ্ছি। এই এপিগ্লটিস কিন্তু লেরিংসেরই পার্ট। এপিগ্লটিসের এই যে ইন্টেরিয়র সারফেস, এই সারফেসটা কিন্তু এই যে ভেলিকুলা রিজিয়ন, এই জায়গাকে বলে ভেলিকুলা, যেখানে ফুড থাকে, ফুডের ফ্রিকশন হয়। তাইলে এপিগ্লটিসের এই ইন্টেরিয়র সারফেস, এই এর লাইনিং ডেফিনেটলি হবে নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, দ্যাট ইজ ওরাল এপিথেলিয়াম। তারপরে আমরা যদি দেখি এপিগ্লটিসের পোস্টেরিয়র সারফেস, স্পেশালি আপার হাফ, মানে আপার হাফ অফ দি পোস্টেরিয়র সারফেস অফ দি এপিগ্লটিস, এখানে ফুডের ফ্রিকশন হয়, যে কারণে এইটারও লাইনিং ওরাল এপিথেলিয়াম। দেন এই যে একটা মিউকাস মেমব্রেনের ফোল্ড দেখা যাচ্ছে, তার নাম এরিপিগ্লটিক ফোল্ড। এই এরিপিগ্লটিক ফোল্ডের লাইনিং হবে নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এই তিনটা জায়গাতে ফুডের ফ্রিকশন হয়। আর একটা জায়গাতে এয়ারের ফ্রিকশন হয়, সেই জায়গাটা হচ্ছে দিস ওয়ান, দ্যাট ইজ ওভার দ্য ভোকাল কর্ড। ওভার দ্য ভোকাল কর্ড অর ওভার দ্য ভোকাল ফোল্ড, এই জায়গার লাইনিং হবে নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে কার ফ্রিকশন হয়? এয়ারের ফ্রিকশন হয় ভোকাল কর্ডের সাথে। এয়ার ভোকাল কর্ডকে গিটারের তারের মতো স্ট্রোক করে, তখনই সাউন্ড প্রোডাকশন হয়। সুতরাং আমাদের জন্য এটা খুব ভালোভাবে জানতে হবে। লেরিংসের লাইনিং এপিথেলিয়াম রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয় লেরিংসের লাইনিং এপিথেলিয়াম কি, কোন কোন জায়গাতে সিউডো স্ট্রেটিফাইড থাকে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাও মাসল যেহেতু আছে লেরিংসে, সুতরাং মাসল থাকলে তার নার্ভ সাপ্লাই দরকার। তাছাড়া লেরিংসে মিউকাস মেমব্রেন আছে, লাইনিং এপিথেলিয়াম এইমাত্র আমরা আলাপ করেছি, সুতরাং তারও সেন্সরি সাপ্লাই দরকার। সুতরাং লেরিংসের ওয়ালে আমরা মাসল পাই, মাসলের জন্য লাগবে মোটর সাপ্লাই, আর আছে তার মিউকাস মেমব্রেন, তার জন্য লাগে সেন্সরি সাপ্লাই। সো লেরিংসের নার্ভ সাপ্লাই আলাপ করতে আসলাম। প্রথমে আসলাম মোটর সাপ্লাইতে। আমরা জানি হেড নেক রিজিয়নে একটা কমন ফর্মুলা আছে, সবগুলো স্ট্রাকচারেই কমন ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? অল দ্য মাসলস এক্সেপ্ট, এটা মনে রাখতে হবে, অল দ্য মাসলস এক্সেপ্ট। যেমন টাঙের ক্ষেত্রে আমরা বলি all the muscles are supplied by hypoglossal nerve except palatoglossus which is supplied by vagoaccessory complex. আমরা সফট প্যালেটের মাসল পড়বো, all the muscles are supplied by vagoaccessory complex except tensor veli palatini which is supplied by mandibular division of trigeminal nerve. আমরা ফেরিংসের সাপ্লাই জানতে চাই, ওকে, all the muscles are supplied by vagoaccessory complex except stylopharyngeus which is supplied by glossopharyngeal nerve. আমরা যদি extraocular muscle জানতে চাই, all the muscles are supplied by oculomotor nerve except superior oblique which is supplied by trochlear nerve and lateral rectus which is supplied by abducens nerve.
সো অল দ্য মাসল এক্সেপ্ট এই ফর্মুলা আছে হেড নেকের মাঝে, এখানেও তাই। অল দ্য মাসলস আর সাপ্লাইড বাই recurrent laryngeal nerve. Here is my recurrent laryngeal nerve, except cricothyroid, which is supplied by external laryngeal nerve. This one is the external laryngeal nerve. This one is the external laryngeal nerve. এখন প্রশ্ন আছে কেন এরকম বিষয়টা এরকম ঘটলো কেন? আমরা জানি যে ভেগাস নার্ভের দুটো ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, একটা হচ্ছে superior laryngeal nerve, here is the superior laryngeal, আরেকটা recurrent laryngeal. Both are branches of the vagus nerve. Superior laryngeal nerve is the branch of the nerve of the fourth arch, and recurrent laryngeal nerve is the nerve of sixth arch. Superior laryngeal nerve divide into two branches. One is the internal laryngeal nerve. এই নার্ভটা এই যে থাইরোহাইওয়েড মেমব্রেনকে পিয়ার্স করে ইন্টারনালি চলে যাচ্ছে, এই জন্য এটাকে বলে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ। আরেকটা নার্ভ বাইরে থেকে যাচ্ছে, তার নাম এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ। আমরা জানি ক্রিকোথাইরয়েড মাসল হচ্ছে একমাত্র মাসল যে মাসলটা এই মেমব্রেনটাকে ক্রিকোথাইরয়েড বলে, এটা থাইরোহাইওয়েড মেমব্রেন, থাইরোহাইওয়েড মেমব্রেন। এবার ক্রিকোথাইরয়েড মাসল হচ্ছে একমাত্র মাসল যে লেরিংসের এক্সটার্নালি থাকে, এক্সটার্নালি ভিজিবল, একটু আগেও আমি বলেছিলাম। এই জন্য এই মাসলটাকে সাপ্লাই দিবে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ। কেন এই মাসলকে সাপ্লাই দেয়? কারণ এই মাসলটা ডেভেলপ করে ফোর্থ আর্চ থেকে। ক্রিকোথাইরয়েড মাসল ডেভেলপস ফ্রম ফোর্থ আর্চ, দ্যাটস ওয়াই ইট ইজ সাপ্লাইড বাই নার্ভ অফ দি ফোর্থ আর্চ, দ্যাট ইজ সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ। আর সুপিরিয়র লেরিঞ্জিয়ালের মাঝে এক্সটার্নাল ব্রাঞ্চটা সাপ্লাই দিচ্ছে। And rest of the muscle develop from the sixth arch, and the nerve of the sixth arch is the recurrent laryngeal nerve. That's why these muscles are supplied by recurrent laryngeal nerve. তাহলে যদি আমাদের একটা এমসিকিউ কোয়েশ্চন করা হয় যে লেরিংসের মাসলগুলো কোন কোন জায়গা থেকে ডেভেলপ করে, আমরা ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড আর্চ, ফোর্থ আর্চ, ফিফথ আর্চ, সিক্সথ আর্চ, মানে সবগুলো আর্চ দিয়ে দিলাম। আমাদের আনসার দিতে হবে ফোর্থ আর্চ এন্ড সিক্সথ আর্চে। ম্যাক্সিমাম মাসলই 8টা মাসল ডেভেলপ করে সিক্সথ আর্চ থেকে, শুধু একটা মাসল 9 মাসলের এক মাসল ডেভেলপ করে ফোর্থ আর্চ থেকে, বাস হয়ে গেল মোটর সাপ্লাই। আবার লেরিংসে যেহেতু মিউকাস মেমব্রেন আছে, তাহলে তার সেন্সরি সাপ্লাই থাকবে। এই লেরিংসের সেন্সরি সাপ্লাই আলাপ করতে গেলে আমাদেরকে ভোকাল কর্ডের বা ভোকাল ফোল্ডের হেল্প নিতে হবে। This is the part above the vocal fold, the part mucous membrane above vocal fold. This part is supplied by the mucous membrane above vocal fold. This part is supplied by internal laryngeal nerve. Internal laryngeal nerve, একটু আগে আমি বলেছিলাম superior laryngeal nerve এর দুটো ব্রাঞ্চ, external laryngeal and internal laryngeal. এক্সটার্নাল লেরিঞ্জিয়াল ক্রিকোথাইরয়েড মাসলকে মোটর সাপ্লাই দেয়, আর ইন্টারনাল লেরিঞ্জিয়ালটা থাইরোহাইওয়েড মেমব্রেনকে পেয়ার্স করে ইন্টারনালি চলে আসে টু সাপ্লাই দ্য মিউকাস মেমব্রেন অ্যাবাভ ভোকাল ফোল্ড। ঠিক আছে, ওকে। দেন আমরা যাব মিউকাস মেমব্রেন বিলো ভোকাল ফোল্ড। ভোকাল ফোল্ডের নিচে যে মিউকাস মেমব্রেন, তার নার্ভ সাপ্লাই কে দিবে? তার নিচের তো নার্ভ একটাই আছে, সেটা হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। তাহলে ভোকাল ফোল্ডের নিচে মিউকাস মেমব্রেনকে সেন্সরি সাপ্লাই দিবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। দিস ইজ দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেই সাপ্লাই দিবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ সে মোটর সাপ্লাইও দেয়, ম্যাক্সিমাম মাসলের ইচ্ছে মোটর সাপ্লাই দেয়, প্লাস সে বিলো ভোকাল ফোল্ড সে সেন্সরি সাপ্লাই দেয়। আর ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ সে শুধু সেন্সরি সাপ্লাই দেয় above vocal fold, আর এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ সে মোটর সাপ্লাই দেয় কাকে? ক্রিকোথাইরয়েডকে। এইটুকু খেয়াল রাখতে হবে। নাও প্রশ্ন আসবে, হোয়াট অ্যাবাউট দ্য ভোকাল ফোল্ড ইটসেলফ? মানে ভোকাল ফোল্ডের ঠিক উপরে যে মিউকাস মেমব্রেন থাকে, তার নার্ভ সাপ্লাই কে দেয়? মিউকাস মেমব্রেন ওভার ভোকাল ফোল্ড, এটার সাপ্লাইটা কে দিবে? এখন দিবে কে? আমার হাতে দুটো নার্ভ আছে, উপর থেকে আসছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল, নিচ থেকে আসছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল। এদের কেউ দিবে সাপ্লাই, অথবা দুইজন মিলে দিবে। এখন আসি,
কোন বইতে বলে এটার সাপ্লাইটা আসে ফ্রম দা ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই কথাগুলো বলছে কানিংহাম এবং গ্রেইস অ্যানাটমি। কিন্তু আর.জে. লাস্টের বই, আর.জে. লাস্টের রিজিওনাল অ্যানাটমি বই, এই বই বলছে না, ভোকাল ফোল্ডের নার্ভ সাপ্লাই দিবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে তো বড় বিপদে পড়া গেল। কোন বই বলে ইন্টারনাল দেয় ভোকাল ফোল্ডকে, কেউ বলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল দেয় ভোকাল ফোল্ডকে। তাহলে আমরা কোনটা বলবো? এই বিষয় নিয়ে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমি আমার রোল মডেল প্রফেসর মনসুর খলিল স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার এটা কি হবে? দুই রকম কথাই আছে যেহেতু। স্যার বললেন যে আসলে এটার সাপ্লাই দুটোই হবে, ইন্টারনালও দিবে রিকারেন্টও দিবে। ঠিক আছে, তাহলে আমি এখন বুঝলাম যেটা যে স্যার যেটা বললেন যে এই ভোকাল কর্ড আসলে কোনো স্পেসিফিক আর্টস থেকে ডেভেলপ করে এরকম মেনশন কোনো জায়গায় নাই। যদি এমন হতো যে ভোকাল কর্ড নিজে ফোর্থ আর্চের ডেরিভেটিভ, তাহলে ইন্টারনাল দিত। যদি এরকম হতো ভোকাল কর্ডের মিউকাস মেমব্রেনটুকু সিক্স আর্চ থেকে ডেভেলপ করে, তাহলে অবশ্যই রিকারেন্ট সাপ্লাই দিত। কিন্তু এরকম উল্লেখ কোথাও নাই। বরং দিস ইজ মোস্টলি পসিবল যে দুই নার্ভ মিলেই সাপ্লাইটা আসতেছে। এরপরে আমি খুঁজে খুঁজে বের করলাম যে অ্যাকচুয়ালি ঘটনা তাই। সেটা কি? প্রথমে এই দুই নার্ভের ব্রাঞ্চ একটা লুপ তৈরি করে, নার্ভের লুপ। এই নার্ভের লুপকে বলে এনসা অফ গ্যালেন। এই যে একটা নার্ভ লুপ তৈরি হচ্ছে, এই নার্ভ লুপের নাম হচ্ছে এনসা অফ গ্যালেন। এই এনসা অফ গ্যালেন দিয়ে আসলে মিউকাস মেমব্রেন অব্দি ভোকাল ফোল্ড সাপ্লাই পায়। তাহলে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, কোন স্টুডেন্টকে যে তুমি বলো ভোকাল ফোল্ডে নার্ভ সাপ্লাই বলো, তখন কেউ অনেকে থতমত খেয়ে যায়, কি বলবে উত্তর খুঁজে পায় না। তখন আমি বলি বাবা কিছু একটা বলো তুমি। তখন সেই স্টুডেন্ট চিন্তা করে করে যদি বলে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, আমি বলি গুড, ঠিকই আছে। এই কারণ হচ্ছে এটা তো কানিংহাম বা গ্রেইস অ্যানাটমিতে আছে। কেউ যদি বলে না এটা সাপ্লাই দেয় রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, আমি বলি গুড, এটাও ঠিক আছে, কারণ এটা আর.জে. লাস্টের বইতে আছে। আবার কেউ যদি বলে না এনসা অফ গ্যালেন দেয়, আমি বলি ভেরি গুড, কারণ এইটাই অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আমি তিনটে একসেপ্ট করি, যেটাই বলে সেটাই একসেপ্ট করি। তো যাই হোক, স্টুডেন্টদের কাছে এটাই আমার বলা, এইভাবে লিখলে সবচেয়ে ভালো। আর যদি স্পেসিফিক অন্যভাবে লিখতে চায় অসুবিধা নেই, অথবা বলতে গেলে আমি একসেপ্ট করি আর কি। নাও আমরা জানবো ব্লাড সাপ্লাই লিম্ফেটিক ড্রেনেজ অফ দি ল্যারিংস। একটা ছবি দেখা যাচ্ছে এখানে। দিস ইজ দ্য সাবক্লেভিয়ান আর্টারি এন্ড দিস ইজ দ্য কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারি দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেল। ইন্টেরিয়র যে এই ব্রাঞ্চটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর পিছনের এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে একটা আর্টারি বের হচ্ছে, আর্টারিটার নাম সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এই যেটা, দিস ওয়ান ইজ দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি। সুপিরিয়র থাইরয়েড আর্টারি থেকে একটা ব্রাঞ্চ বের হচ্ছে, এই ব্রাঞ্চটার নাম সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি। এই আর্টারিটা ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভের সাথে একসাথে হয়ে থাইরোহাইওয়েড মেমব্রেনকে পিয়ার্স করে ল্যারিংসের ইন্টারনালি চলে যাচ্ছে। তাহলে ল্যারিংসকে সে সাপ্লাই দিবে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি। আবার সাবক্লেভিয়ান আর্টারির একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটার নাম থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক। থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক থেকে আবার একটা ব্রাঞ্চ বের হবে, তার সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। দিস ইজ দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারির ব্রাঞ্চ হচ্ছে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, সেও ল্যারিংসকে সাপ্লাই দিবে। তাহলে আমরা বুঝলাম ল্যারিংসের আর্টারিয়াল সাপ্লাই দিবে দুটো আর্টারি, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল, ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল। কোনটা কতটুকু দিবে? সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল সাপ্লাই দিবে অ্যাবাভ ভোকাল ফোল্ড সেই পর্যন্ত, আর ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল সাপ্লাই দিবে বিলো ভোকাল ফোল্ড। ঠিক আছে, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল দিবে অ্যাবাভ ভোকাল ফোল্ড, inferior laryngeal supply dibe below vocal fold. Superior laryngeal is the branch of the superior thyroid artery. Inferior laryngeal is the branch of inferior thyroid artery. এই গেল হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই। ভিনাস ড্রেনেজও একই রকম।
above vocal fold, venous drainage nibe superior laryngeal vein, and it will drain into superior thyroid vein. And superior thyroid vein ultimately drains into the right internal jugular vein. And below vocal fold, এটার drain করবে inferior laryngeal vein. তাইলে বুঝে গেলাম above vocal fold superior laryngeal vein, below vocal fold inferior laryngeal vein. তাইলে আমরা দেখতে পাচ্ছি above vocal fold superior laryngeal artery, arterial supply, vein দিবে superior laryngeal vein, below vocal fold একই রকম inferior laryngeal artery, inferior laryngeal vein. lymphatic drainage ও তাই, above vocal fold lymphatic drainage যাবে to the upper deep cervical lymph node, below vocal fold lower deep cervical lymph node. তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি যে vocal fold হচ্ছে একটা ওয়াটারশেড লাইন, এটা অনেক কিছু কেই ডিভাইড করছে, যেমন নার্ভ সাপ্লাই অ্যাবাভ ভোকাল ফোল্ড বিলো ভোকাল ফোল্ড আলাদা, কিন্তু যেমন হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই, ভিনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ, এভরিথিং অ্যাবাভ ভোকাল ফোল্ড একরকম, বিলো ভোকাল ফোল্ড একরকম। তার মানে সে একটা বাউন্ডারি লাইন তৈরি করছে ভোকাল ফোল্ড, একটা ওয়াটারশেড লাইন ফর্ম করে ভোকাল ফোল্ড। খেয়াল রাখতে হবে কথাগুলো। নাও আমরা চলে যাব লেরিংসের ইন্টেরিয়রে। ইন্টেরিয়র মানে ভিতর দিকটা দেখতে। লেরিংসের ইন্টেরিয়রের এক্সটেনশন কোন জায়গা থেকে কোন জায়গা? এক্সটেনশন অফ দি লেরিঞ্জিয়াল ক্যাভিটি এক্সটেন্ড করে এই জায়গা, এটাকে বলে ইনলেট অফ দি লেরিংস থেকে, ইনলেট অফ দি লেরিংস থেকে স্টার্ট হবে ইন্টেরিয়র অফ দি লেরিংস বা লেরিঞ্জিয়াল ক্যাভিটি, যে ইনলেট দিয়ে লেরিংস কমিউনিকেট করে উইথ দ্য লেরিঙ্গোফেরিংস। ইনলেট অফ দি লেরিংস দিয়েই লেরিংস কমিউনিকেট করে লেরিঙ্গোফেরিংস এর সাথে। ঠিক আছে, আমরা জানি ডগ, রেবিট তাদের লেরিংস কমিউনিকেট করে নেজোফেরিংস এর সাথে, কিন্তু হিউম্যানের লেরিংস ইনলেট অফ দি লেরিংস দিয়ে কমিউনিকেট করে লেরিঙ্গোফেরিংস এর সাথে। তো এখান থেকে লেরিংস শুরু হবে, শেষ হবে লোয়ার বর্ডার অফ দি ক্রিকয়েড কার্টিলেজে, হোয়ার ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ট্রাকিয়া, ক্যাভিটি অফ দি ট্রাকিয়া। এ হচ্ছে ইন্টেরিয়র বা লেরিঞ্জিয়াল ক্যাভিটির এক্সটেনশন। তো প্রথমেই আমরা জানবো ইনলেট অফ দি লেরিংস সম্পর্কে। ইনলেট অফ দি লেরিংস নিয়ে শর্ট নোট আসে, তো শুরু করি। দিস ইজ দ্য ইনলেট অফ দি লেরিংস। ওকে, ইনলেট অফ দি লেরিংস। এই ইনলেট অফ দি লেরিংসে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, এই পর্যন্ত সরি এপিগ্লটিস, দিস ইজ দ্য এপিগ্লটিস। আর এই জায়গায় থাকে হচ্ছে আমাদের এরিটিনয়েড কার্টিলেজ, এই যে এখানে থাকে এরিটিনয়েড কার্টিলেজ। আর মাঝখানে থাকে হচ্ছে হিয়ার একটা ফোল্ড থাকে, তার নাম হচ্ছে এরিপিগ্লটিক ফোল্ড, এরিপিগ্লটিক ফোল্ড। আর দুই এরিটিনয়েডের মাঝখানে থাকে ইন্টার এরিটিনয়েড ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। তাহলে ইনলেট অফ দি লেরিংস এর বাউন্ডারি কি? ইনলেট অফ দি লেরিংস হচ্ছে the opening through which cavity of the larynx communicate with the laryngopharynx, that is the definition. এর বাউন্ডারি কি? anterior boundary হচ্ছে upper border of the epiglottis, anteriorly আছে upper border of epiglottis, posteriorly আছে inter-arytenoid fold of mucous membrane, আর laterally কি আছে? এরিপিগ্লটিক folds of mucous membrane, এরিপিগ্লটিক ফোল্ডস, দুই পাশে দুটো ফোল্ড আছে এই জন্য ফোল্ডস, এরিপিগ্লটিক ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। আর পোস্টেরিয়রলি কি আছে? ইন্টার এরিটিনয়েড ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। এই হচ্ছে ইনলেট অফ দি লেরিংস এর বাউন্ডারি। এই ইনলেট অফ দি লেরিংস কে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি। ঠিক আছে, কোন মাসল ইনলেট কে ওপেন করে, কোন মাসল ইনলেট কে ক্লোজ করে, সেটা আমরা একটু দেখে যাচ্ছি। ওপেনার আর ক্লোজার। ইনলেট অফ দি লেরিংস কে ক্লোজ করে দুইটা মাসল, অবলিক এরিটিনয়েড মাসল আর এরিপিগ্লটিকাস মাসল। অবলিক এরিটিনয়েড এন্ড এরিপিগ্লটিকাস, এই দুই মাসল ইনলেট অফ দি লেরিংস কে ক্লোজ করে। আর ইনলেট কে ওপেন করে যে মাসলটা, ডাইলেট করে যে মাসলটা ইনলেট কে, তার নাম থাইরোএপিগ্লটিকাস মাসল, থাইরোএপিগ্লটিকাস মাসল। সো এই তিন মাসল হচ্ছে ইনলেট অফ দি লেরিংস এর কন্ট্রোলার। এবার আমি যাচ্ছি সাইড ওয়ালে, লেরিংস এর সাইড ওয়াল, ঢুকে গেলাম ইনলেট দিয়ে,
এবার আমি কেভিটিতে গেলাম, রুমের ভিতরে চলে গেলাম, এবার আমি চারপাশে দেখবো ওয়াল দেখতে পাবো, সাইড ওয়াল। এই সাইড ওয়াল, প্রত্যেকটা সাইড ওয়াল মানে ডানের সাইড ওয়াল, বামের সাইড ওয়াল, এই সাইড ওয়াল গুলোতে আছে ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, দুটো মিউকাস মেমব্রেনের ফোল্ড, এ পেয়ার অফ ফোল্ড, এই যে এই একটা ফোল্ড, এই একটা ফোল্ড, দুটো মিউকাস মেমব্রেনের ফোল্ড দেখবো এক একটা ওয়ালে। আপার যে ফোল্ড তার নাম ভেস্টিবুলার ফোল্ড, আর লোয়ার ফোল্ডটার নাম হচ্ছে ভোকাল ফোল্ড। তাহলে দুটো ফোল্ড পাবো, আপারটা হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড, লোয়ারটা হচ্ছে ভোকাল ফোল্ড। ভেস্টিবুলার ফোল্ডকে ভেস্টিবুলার ভেন্ট্রিকুলার ফোল্ডও বলে, বা ভেস্টিবুলার ব্যান্ড বলে, বা ভেন্ট্রিকুলার ব্যান্ড বলে, অথবা এর আরেক নাম ফলস ভোকাল কর্ড। ভেস্টিবুলার ফোল্ডকে বলে ফলস ভোকাল কর্ড বলে। এটা একটা থিক ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, থিক, দিস ইজ এ থিক ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, এন্ড ইট ইজ ফর্ম বাই, আমরা জানি এখানে একটা মেমব্রেন থাকে, কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন, সেই কোয়াড্রেঙ্গুলার মেমব্রেনের লোয়ার ফ্রি মার্জিন ঠিক হয়ে একটা লিগামেন্ট তৈরি করে, তার নাম হচ্ছে ভেস্টিবুলার লিগামেন্ট। এই ভেস্টিবুলার লিগামেন্টের বাইরে যখন মিউকাস মেমব্রেনের কভারিং এড হবে, তখনই তৈরি হবে হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, ভেস্টিবুলার ফোল্ড তৈরি হবে। তাইলে ভেস্টিবুলার ফোল্ডের ভিতরে কি আছে? এক আছে ভেস্টিবুলার লিগামেন্ট, আর বাইরে মিউকাস মেমব্রেনের কভারিং, এই নিয়ে হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড। এবং দুই ভেস্টিবুলার ফোল্ডের মাঝখানে যে গ্যাপটা থাকে, দ্য ফিশার থাকে, তার নাম রিমা ভেস্টিবিউলি। দ্য ফিশার বিটুইন দেম, দ্য ফিশার বিটুইন টু ভেস্টিবুলার ফোল্ড ইজ কল্ড রিমা ভেস্টিবিউলি। ওকে, নাও লোয়ার ফোল্ডে চলে গেলাম। এই লোয়ার ফোল্ডটার নাম হচ্ছে ভোকাল ফোল্ড। ভোকাল ফোল্ডকে ট্রু ভোকাল কর্ডও বলে। উপরেরটাকে বলে ফলস ভোকাল কর্ড, নিচেরটাকে বলে ট্রু ভোকাল কর্ড বলে। এটা একটা শার্প এন্ড থিন মিউকাস ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। আমরা জানি ভেস্টিবুলার ফোল্ডটা ছিল থিক ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, কিন্তু ভোকাল ফোল্ড হচ্ছে থিন ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। ইট ইজ শার্প এন্ড থিন ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, and this is formed by, এই যে এখানে একটা মেমব্রেন দেখা যাচ্ছে বা লিগামেন্ট দেখা যায়, তার নাম হচ্ছে ক্রিকোথাইরয়েড মেমব্রেন। এটার নাম হচ্ছে ক্রিকোথাইরয়েড লিগামেন্ট, ক্রিকোথাইরয়েড লিগামেন্ট। এই লিগামেন্টের আপার ফ্রি মার্জিন থিকেনিং হয়ে ভোকাল লিগামেন্ট তৈরি করে। ভোকাল লিগামেন্ট সাথে একটা মাসল থাকে, ভোকালিস মাসল। ভোকাল লিগামেন্ট প্লাস ভোকালিস মাসল covered by mucous membrane তৈরি হয়ে গেল ভোকাল ফোল্ড বা ট্রু ভোকাল কর্ড। ভাইবাতে জিজ্ঞেস করে ভোকাল ফোল্ড কিভাবে তৈরি করে বা ট্রু ভোকাল কর্ড কিভাবে তৈরি হয়, আমাদের বলতে হবে ট্রু ভোকাল কর্ড বা ভোকাল ফোল্ডের ভিতরে আছে একটা লিগামেন্ট, ভোকাল লিগামেন্ট, একটা মাসল, ভোকালিস মাসল, আর উপরে মিউকাস মেমব্রেন। এই দিয়ে হচ্ছে ভোকাল ফোল্ড বা ভোকাল কর্ড তৈরি হয়। ভেস্টিবুলার ফোল্ডের উপরে যে মিউকাস মেমব্রেন, তার লাইনিং কিন্তু সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, বাট ভোকাল ফোল্ডের লাইনিং, উপরের মিউকাস মেমব্রেনের লাইনিং কিন্তু নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামকে কিন্তু ময়েস্ট করার কেউ নাই, কারণ এই এপিথেলিয়াম থেকে কোনো সিক্রেশন হয় না। সিউডোস্ট্রেটিফাইড এপিথেলিয়ামে গবলেট সেল থাকে, সে মিউকাস সিক্রেট করে, ফলে ভেস্টিবুলার ফোল্ডকে সে ময়েস্ট রাখতে পারে, কিন্তু ভোকাল ফোল্ডকে ময়েস্ট রাখার কিন্তু আপাতত কোনো বুদ্ধি আমি দেখছি না। এখানে লাইনিং নন কেরাটিনাইজড এপিথেলিয়াম, যে এপিথেলিয়াম থেকে কোনো প্রকার সিক্রেশন হয় না, তাহলে ভোকাল ফোল্ডকে কে ময়েস্ট করবে খুঁজে বের করতে হবে আমাদেরকে, কারণ এখানে এয়ারের কন্টিনিউয়াস ফ্রিকশন হচ্ছে, তাহলে এখানে ময়েস্ট করবে কে? হাউদার। The fissure between two vocal fold is called rima glottidis. We know rima means fissure. Rima মানেই হচ্ছে fissure. So the fissure between two vocal fold is called rima glottidis. এবার আমরা জানবো ভোকাল ফোল্ডে, ভোকাল কর্ড বা ভোকাল ফোল্ডে কি কি মুভমেন্ট হয়। আমরা দেখব ভোকাল ফোল্ডে মুভমেন্ট গুলো কি কি। একটা হচ্ছে অ্যাডাকশন, অ্যাবডাকশন। ভোকাল ফোল্ড গুলো দুই পাশে দুটো ভোকাল ফোল্ড, আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। মনে করি দিস ইজ এ ভোকাল ফোল্ড, দিস ইজ অ্যানাদার ভোকাল ফোল্ড, দুই পাশে, মাঝখানে দিস এরিয়া ইজ কল্ড রিমা গ্লটাইডিস।
মিড লাইন থেকে দুই ফোল্ড যদি দূরে সরে যায়, এরকম দূরে সরে যায়, তাকে বলবো অ্যাবডাকশন। মিড লাইন থেকে দূরে সরে গেলে এটাকে বলবো অ্যাবডাকশন। আর যদি এরকম হয় দুটো মিড লাইনের একদম কাছাকাছি চলে আসে, তারে বলবো অ্যাডাকশন। তাহলে একটা হবে অ্যাবডাকশন, অ্যাডাকশন। ভোকাল ফোল্ডের অ্যাবডাকশন, অ্যাডাকশন, এই হচ্ছে একটা মুভমেন্ট। তা এই অ্যাবডাকশন অ্যাডাকশনের জন্য কিছু মাসল আছে, যেমন অ্যাডাকশনের মাসলকে ল্যাটারাল ক্রিকো এরিটিনয়েড, ট্রান্সভার্স এরিটিনয়েড, এই দুটো। আর অ্যাবডাকশন করে কে, সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রিকো এরিটিনয়েড। পোস্টেরিয়র ক্রিকো এরিটিনয়েড মাসল ভোকাল কর্ডকে অ্যাবডাকশন করে, মানে দূরে নিয়ে চলে যায়, রিমা গ্লটাইডিসকে বড় করে ফেলে। সে রিমা গ্লটাইডিসটা বড় হয়ে যায়, ফিশারটা বড় হয়ে যায়, ঠিক আছে। এই মাসলটাকে বলে সেফটি মাসল। যদি এই মাসলটা প্যারালাইসিস হয়, অ্যাবডাক্টর মাসল, তাহলে দুই ভোকাল ফোল্ড একদম কাছে চলে আসবে, মিড লাইনে চলে আসবে, রেসপিরেটরি প্যাসেজ বন্ধ করে দিবে, রিমা গ্লটাইডিসকে বন্ধ করে দিবে, কোনো এয়ার পাস করতে পারবে না, পার্সনটা মারা যাবে। এই জন্য এই মাসলটাই একমাত্র মাসল যে টেনে ভোকাল কর্ডকে দূরে সরিয়ে নেয়, দ্যাট ইজ অ্যাবডাকশন করে, রিমা গ্লটাইডিসকে ওপেন করে দেয়। এই জন্য একে বলে সেফটি মাসল। তাহলে একটা মুভমেন্ট গেল অ্যাবডাকশন করে এই মাসলটা পোস্টেরিয়র ক্রিকোএরিটেনয়েড, আর অ্যাডাকশন করে দুই মাসল। ওকে, আর কি মুভমেন্ট আছে? একটা হচ্ছে টেনশন ইলংগেশন, মানে টেনশন আর ইলংগেশন, ভোকাল কর্ডকে যে টেন্স করে, টান টান করে, তার সেটাই হচ্ছে টেনশন বা ইলংগেশন মুভমেন্ট। তার মানে এই জন্য যে মাসল কাজ করবে তারে বলবো টেনসর মাসল। সো কি কি মাসল টেনসর হিসেবে কাজ করে? মেইন যে মাসল টেনসর হিসেবে কাজ করে ভোকাল কর্ডের, তার নাম ক্রিকোথাইরয়েড। ক্রিকোথাইরয়েড মাসল, এই মাসলটা টেন্স করে ভোকাল কর্ডকে, ঠিক আছে। এই জন্য একে বলে টিউনিং ফর্ক মাসল। দুই নাম্বার হচ্ছে থাইরো এরিটিনয়েড এন্ড ভোকালিস। এই মাসলগুলো হচ্ছে ভোকাল কর্ডের মুভমেন্ট করায়। এখানে আমরা 6টা মাসলের নাম পাচ্ছি। এই 6 মাসল ভোকাল কর্ডের মুভমেন্ট করে। আর 3টা মাসল আমি শুরুতে বলেছিলাম যারা ল্যারিঞ্জিয়াল ইনলেটের কন্ট্রোলার। তাহলে 3 মাসল ল্যারিঞ্জিয়াল ইনলেটকে কন্ট্রোল করে, আর 6 মাসল ভোকাল কর্ডের মুভমেন্ট করা। এই হচ্ছে টোটাল 9 ইন্ট্রিনসিক মাসল। তো আমরা কথা প্রসঙ্গে আসছিল রিমা ভেস্টিবিউলি। The fissure between two vestibular fold is called রিমা ভেস্টিবিউলি। এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে রিমা ভেস্টিবিউলির শেপটা কেমন। আমি নিজে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। এরকম দেখা যাচ্ছে রিমার কন্ডিশন। আপার পার্টটা এরকম, লোয়ার পার্টটা নেরো। তার মানে কি দাঁড়াচ্ছে? সে কি এয়ারকে বাইরে থেকে ঢুকতে হেল্প করবে নাকি বের হতে হেল্প করবে? ডেফিনেটলি সে বাইরে থেকে ভিতরে এন্ট্রি হতে হেল্প করবে। তাইলে আমরা বলতে পারি রিমা ভেস্টিবুলি পারমিট এন্ট্রি অফ দ্য এয়ার এন্ড প্রিভেন্ট এক্সিট অফ দ্য এয়ার। রিমা ভেস্টিবুলি কি করবে? পারমিট করবে এন্ট্রি অফ দি এয়ার ইন ইন্সপিরেশন, এয়ার ঢুকে ইন্সপিরেশনে, আর প্রিভেন্ট এক্সিট অফ দ্য এয়ার ইন এক্সপিরেশন। তার মানে কি? সে এন্ট্রি করতে দিচ্ছে কিন্তু এক্সিট করতে দিচ্ছে না। তার মানে সে একটা এক্সিট ভালভ হিসেবে কাজ করে। রিমা ভেস্টিবুলি একটা এক্সিট ভালভ হিসেবে কাজ করে। এবং আমরা অনেক সময় পেশেন্টকে বলি যে আপনি একটা নিঃশ্বাস নেন, নিয়ে আটকে রাখেন, দম নেন, দম নিয়ে আটকে রাখেন, ঠিক আছে। স্টেথোস্কোপ দিয়ে চেস্ট এক্সামিন যখন করে তখন এরকম বলা হয় যে আপনি দেখি দম নেন, নিয়ে দমটা আটকে দেন। এইবার দম আটকাতে গেলে যে 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 জায়গাটুকু লাগবে, যে ফোল্ড কাজ করে, সেটাই ভেস্টিবুলার ফোল্ড। তখন এই রিমা ভেস্টিবুলিটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে ইট হেল্পস টু হোল্ড ব্রেথ ইন ইন্সপিরেশন। দম নিয়ে সে বন্ধ রাখবে, ব্রেথটা হোল্ড করবে, আটকে রাখবে ইন ইন্সপিরেশন, ইন্সপিরেশনে, এক্সপিরেশন হতে দিবে না, এক্সিট হতে দিবে না সে, ঠিক আছে। তো এইটা কখন দরকার পড়ে? আমরা অনেক সময় আমরা যখনই টয়লেটে যাব, মেকচুরেশন, ডেফিকেশন এই জাতীয় অ্যাক্টিভিটি করতে যাব, তখনই আমাদের অ্যাবডোমেনে প্রেসার ইনক্রিজ করতে হয়।
অ্যাবডোমেনে প্রেসার ইনক্রিজ করতে গেলে ডায়াফ্রাম ডিসেন্ড করবে নিচের দিকে, আর তখনই এই রিমা ভেস্টিবুলিটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। ইন্ট্রাথোরাসিক প্রেসার বাড়বে, ইন্ট্রাথোরাসিক প্রেসার বাড়লে তার চাপে ডায়াফ্রাম নিচের দিকে যাবে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বাড়িয়ে দিবে, আলটিমেটলি ডেফিকেশন মিকচুরেশন হবে। সুতরাং রিমা ভেস্টিবুলি খুব ইম্পর্টেন্ট, বা ভেস্টিবুলার ফোল্ড খুব ইম্পর্টেন্ট ফর দিস মিকচুরেশন ডেফিকেশন পারপাস। আরেকটা হচ্ছে রিমা গ্লটাইডিস। আমি যদি রিমা গ্লটাইডিস দেখি, দ্য ফিচার বিটুইন টু ভোকাল ফোল্ড, দুই ভোকাল ফোল্ডের মাঝে যে ফিচার তার নামই রিমা গ্লটাইডিস। এবং রিমা গ্লটাইডিসের দুটো পার্ট আছে। এই একটা পার্ট হচ্ছে বিটুইন টু লিগামেন্ট, দুই ভোকাল লিগামেন্টের মাঝখানে যে এরিয়া তার নাম হচ্ছে ইন্টার লিগামেন্টাস পার্ট অর ইন্টার মেমব্রেনাস পার্ট। এটা 3/5 anterior 3/5 of the rima glottidis is membranous in nature. It lies between two ligament, vocal ligament, so which is called interligamentous part. আর posterior 2/5 part হচ্ছে intercartilaginous part. এই পার্টটুকু আছে between two arytenoid cartilage. তাহলে রিমা গ্লটাইডিসের দুইটা পার্ট, interligamentous part হচ্ছে anterior 3/5 আর ইন্টারকার্টিলেজিনাস পার্ট হচ্ছে পোস্টেরিয়র 2/5। ওকে, এই যে রিমা গ্লটাইডিস, এই রিমা গ্লটাইডিসের আমরা একটু শেপ দেখে যাব। এই শেপটা হচ্ছে ডিউরিং নর্মাল রেসপিরেশন, নর্মাল রেসপিরেশনে রিমা গ্লটাইডিস ইন্টারলিগামেন্টাস পার্ট, ইন্টারকার্টিলেজিনাস পার্ট এরকম শেপে থাকে। শেপটাকে বলে পেন্টাগোনাল ইন শেপ, পেন্টাগোনাল ইন শেপ, পেন্টাগনের মতো। কেমন পেন্টাগন? এই যে এই যে এই যে তিনটা বর্ডার হলো 4, 5, তার মানে পেন্টাগোনাল শেপ হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে তাইলে কোয়াইট ব্রিদিং এর সময় শেপটা কেমন হবে? নর্মাল ব্রিদিং এর সময় পেন্টাগোনাল শেপ হবে রিমা গ্লটাইডিসে। এবার আসি ফোর্সফুল ব্রিদিং এর সময়। আমরা জানি এক্সারসাইজ করলে আমাদের ফোর্সফুল ব্রিদিং শুরু হয়, তখন এই যে দুই ভোকাল প্রসেস দুই দিকে অ্যাবডাকশন হয়, আলটিমেটলি রিমা গ্লটাইডিসের চেহারা হয়ে যাবে ডায়মন্ড শেপড অর লজেন্স শেপ। তাহলে এক্সারশনের সময়, ব্যায়ামের সময় বা ফোর্সফুল ব্রিদিং এর সময় রিমা গ্লটাইডিস হবে লজেন্স অর ডায়মন্ড শেপ। নাও আসি ডিউরিং ফোনেশন, আমরা যখন কথা বলবো, কথা যখন বলতে যাব তখন দুই ভোকাল ফোল্ড কাছে চলে আসে, অ্যাডাকশন হয়, দুই ভোকাল ফোল্ডের অ্যাডাকশন হয়, এমন ভাবে হয় যেন কোনো গ্যাপই নাই, মানে নিজেদের মাঝে জাস্ট একটা ফাটলের মতো দেখায়। রিমা গ্লটাইডিসটা শুধুমাত্র একটা ফাটলের মতো থাকে, একদম নেরো চ্যানেল, তার মধ্যে দিয়ে এয়ার পাস করে। তার মানে এটাকে বলে চিঙ্ক লাইক, চিঙ্ক, CHINK, চিঙ্কের মতো দেখায়, ফাটলের মতো দেখায় ডিউরিং ফোনেশন মানে সাউন্ড প্রোডাকশনের সময়। আর আমরা যখন ফিসফিস করে কথা বলি ডিউরিং হুইসপারিং, আমরা যখন হুইসপারিং করব তখন রিমা গ্লটাইডিসটা এরকম দেখাবে। তখন ইন্টারকার্টিলেজিনাস পার্ট এটার অ্যাবডাকশন হয়, কিন্তু বাকিটুকু অ্যাডাকশন হয়ে থাকে। তাহলে এটা চেহারাটা কেমন হবে? ইনভার্টেড ফানেল শেপ হবে। হুইসপারিং এর সময় চেহারা হবে ইনভার্টেড ফানেল শেপ। তাহলে এক এক রকম এক এক সময় এক এক রকম চেহারা হচ্ছে। দিস ইজ পেন্টাগোনাল ইন শেপ, দিস ইজ ডায়মন্ড অর লজেন্স শেপ, দিস ইজ চিঙ্ক লাইক, এন্ড দিস ইজ দ্য ইনভার্টেড ফানেল শেপ। এই হচ্ছে বিভিন্ন শেপ রিমা গ্লটাইডিস। রিমা গ্লটাইডিস হচ্ছে দ্য ফিচার বিটুইন টু ভোকাল ফোল্ড। এই ফিশারে দেখা যাচ্ছে নিচের দিকটা ওয়াইড, উপরের দিকটা নেরো। তার মানে কি? সে এয়ারকে এক্সিট হতে হেল্প করবে। ইট পারমিট দ্য এক্সিট অফ এয়ার ডিউরিং এক্সপিরেশন, বাট ইট প্রিভেন্ট এন্ট্রি অফ এয়ার ডিউরিং ইন্সপিরেশন। এন্ট্রি হতে দিবে না, কিন্তু এক্সিট হতে দিবে, এন্ট্রি হতে দিবে না। তার মানে সে কখন ভালভ হিসেবে কাজ করে? এন্ট্রির সময়ে। এটা একটা এন্ট্রি ভালভ, এন্ট্রি ভালভ হিসেবে কাজ করে। আমরা অনেক সময় পেশেন্টকে বলি, দেখি আঙ্কেল আপনি দম ছেড়ে দিয়ে তারপরে বন্ধ রাখেন, দম ছেড়ে দেন, ছেড়ে দিল, এবার বন্ধ রাখেন, ঢুকতে দিবেন না।
তখনই কিন্তু আমার রিমাগ্লটাইডিস কাজ করবে। তার মানে ব্রেথ হোল্ড, it helps to hold breath in expiration. It helps to hold breath in expiration. এক্সপায়ার করব আর ঢুকতে দিব না, এক্সপিরেশনে আটকে দিব, তখন হচ্ছে এটা এই ভোকাল ফোল্ড কাজ করবে। এর বাইরে ভোকাল ফোল্ডের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, ভোকাল ফোল্ড ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর ফোনেশন। সাউন্ড প্রোডাকশন হবে এই ভোকাল ফোল্ড ইউজ করে, ঠিক আছে? ভোকাল ফোল্ড দিয়েই সাউন্ড প্রোডাকশন হয়। সো দিস আর দ্য ইম্পর্টেন্স অফ দি রিমাগ্লটাইডিস অ্যাজ ওয়েল এজ ভোকাল ফোল্ড। তো লেরিঞ্জিয়াল ক্যাভিটির পার্ট গুলো কি কি? দেয়ার আর 3 পার্টস অফ দ্য লেরিঞ্জিয়াল ক্যাভিটি, 3টা পার্ট ক্যাভিটির, এবং এই পার্ট গুলোতে ভাগ হয় দুটো ফোল্ড দিয়ে। The part above vestibular fold is called vestibule or supraglottic part. The part above vestibular fold, the part above vestibular fold is called supraglottic part or vestibule of the larynx. The part between vocal fold and vestibular fold, this is called sinus of the larynx. And the part below vocal fold is called infraglottic part. আবারও দেখাচ্ছি, ভেস্টিবুল কাকে বলে? The part of the larynx above vestibular fold, this is called vestibule or supraglottic part. Then the part of the larynx between vocal fold and vestibular fold, this is called sinus or ventricle of the larynx. ইন্টারেস্টিং হচ্ছে, এই যে সুপ্রাগ্লোটিক পার্টের ওয়ালে আমরা মেমব্রেন ছিল, কোয়াড্রিঙ্গুলার মেমব্রেন, ইনফ্রাগ্লোটিক পার্টেও মেমব্রেন আছে যার নাম হচ্ছে কোনাস ইলাস্টিকাস বা ক্রিকোভোকাল মেমব্রেন বলে এটাকে। তো কিন্তু এই মিডল পার্টে কোনো প্রকার মেমব্রেন কিন্তু নাই, যে কারণে এই মিডল পার্টটা বালজ হয়ে থাকে, বাইরের দিকে বালজিং হয়ে থাকে, রিসেস ফর্ম করে, রিসেস আউটওয়ার্ড এক্সটেন্ড করে রিসেস তৈরি করে। থাইরয়েড লেমিনা, দিস আর দ্য থাইরয়েড লেমিনা, এগুলো থাইরয়েড লেমিনার দিকে এক্সটেন্ড করে রিসেস তৈরি করে, এবং রিসেসটা আপওয়ার্ড আবার এক্সটেন্ড করে বিটুইন কার কার মাঝে? বিটুইন থাইরয়েড লেমিনা এন্ড মিউকাস মেমব্রেন আপওয়ার্ড এক্সটেন্ড করে। এই আপওয়ার্ড এক্সটেনশনটার নাম হচ্ছে সেকিউল অফ দি লেরিংস। বোঝা যাচ্ছে কি? এই যে ভোকাল ফোল্ড আর ভেস্টিবুলার ফোল্ডের মাঝখানে অংশটুকু এরকম, প্রথমে কি করলো সে, তারা এরকম রিসেস ফর্ম করে, ইট লুকস লাইক দিস ওয়ান, এভাবে রিসেস তৈরি করে। তারপরে রিসেসের একটা পার্ট আপওয়ার্ড এক্সটেন্ড করে, এই আপওয়ার্ড এক্সটেনশনটুকুর নাম হচ্ছে সেকিউল অফ দি লেরিংস। এই সেকিউলের মাঝে থাকে অনেকগুলো মিউকাস গ্ল্যান্ড থাকে, যে মিউকাস গ্ল্যান্ড মিউকাস সিক্রেট করে, সেই মিউকাসটা এসে ভোকাল কর্ডকে লুব্রিকেট করে, ভোকাল কর্ডকে লুব্রিকেট করে। আমি একটু আগে বলেছিলাম যে ভেস্টিবুলার ফোল্ডকে লুব্রিকেট করার জন্য মিউকাস কিন্তু আছে, তার লাইনিং এ গবলেট সেল থাকে, কিন্তু ভোকাল ফোল্ডকে লুব্রিকেট করার জন্য কোনো প্রকার মিউকাস কিন্তু আমার হাতে নাই, কারণ তার লাইনিং হচ্ছে নন ক্যারাটিনাইজড ইপিথেলিয়াম, এই ইপিথেলিয়াম কোনো সিক্রেট করতে পারে না। তাহলে এর মিউকাসটা আসবে কোন জায়গা থেকে? এর মিউকাস আসবে এই সেকিউলে থাকা মিউকাস গ্ল্যান্ড থেকে। এই জন্য সেকিউলকে বলা হয় অয়েল ক্যান অফ দি লেরিংস, অয়েল ক্যান অফ লেরিংস বলে সেকিউলকে। ওকে, দেন আরেকটা পার্ট হচ্ছে ইনফ্রাগ্লোটিক পার্ট। দ্য পার্ট অফ দি লেরিংস বিলো ভোকাল কর্ড ইজ কল্ড ইনফ্রাগ্লোটিক পার্ট। এ হচ্ছে ভেরিয়াস পার্টস অফ দি লেরিংস। নাও লেরিংস এর কয়েকটা কনজেনিটাল অ্যানোমালিজ এর নাম জেনে যাব আমরা, যেমন লেরিঙ্গো ম্যালেশিয়া, দেন কনজেনিটাল সাবগ্লোটিক স্টেনোসিস, দেন কনজেনিটাল কর্ড প্যারালাইসিস, দেন কনজেনিটাল ওয়েব, দেন কনজেনিটাল লেরিঞ্জিয়াল সিস্ট। এগুলো হচ্ছে ভেরিয়াস what I can say various congenital anomalies of the larynx. নাও আসলাম ফোনেশন। ফোনেশন মানে ভয়েস প্রোডাকশন। লেরিংসে আসলে, লেরিংস ইজ দ্য অর্গান অফ ফোনেশন, লেরিংসেই ফোনেশনটা হয়। ফোনেশনের আরেক নাম ভোকালাইজেশন। অ্যাকচুয়ালি লেরিংসে তৈরি হয় ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড, ভাওয়েল গুলো তৈরি হয় লেরিংসে, কনসোনেন্ট কিন্তু লেরিংসে হয় না।
তো এই যে ফনেশনের মেকানিজমটা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের লাগতে পারে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য আননেসেসারি। তবু আমি 4টা স্টেপের কথা নামগুলো বলে যাচ্ছি। প্রথমে একটু খেয়াল রাখতে হবে, সাউন্ড প্রোডাকশন হয় ডিউরিং এক্সপিরেশন। এক্সপায়ার্ড এয়ার গিয়ে আলটিমেটলি ভোকাল কর্ডকে স্ট্রোক করে এবং সাউন্ড প্রডিউস করে। ঠিক আছে, ইন্সপিরেশনের সময় ইউজুয়ালি সাউন্ড তৈরি করা যায় না, যদিও আমি ট্রাই করে দেখতে পারি। এই যে সাউন্ডটা করলাম এটা কিন্তু, এই যে সাউন্ডটা আমি করলাম সেটা কিন্তু ইন্সপায়ার করতে করতে সাউন্ড তৈরি করলাম। তো মেইনলি নর্মাল সাউন্ড তৈরি হয়, নট অ্যাবনর্মাল। নর্মাল সাউন্ড তৈরি হয় ডিউরিং দা expiration. So first step will be expired air. Second step হচ্ছে ভাইব্রেটর, মানে ভোকাল কর্ডকে এই এয়ারটাকে ভাইব্রেট করবে। এখন কার কত ভাইব্রেশন হয়? ইন মেল ভাইব্রেশন হচ্ছে সেকেন্ডে 100 টাইমস, ইন ফিমেল 200 পার সেকেন্ড, এন্ড ইন চিলড্রেন 250 পার সেকেন্ড। এই হচ্ছে ভাইব্রেশন। ভাইব্রেশন যত বেশি হবে তত পিচ তত বেশি হবে। এই জন্য ফিমেল এবং চিলড্রেনের ভয়েস হচ্ছে হাই পিচড, আর মেইলের ভয়েস হচ্ছে লো পিচড, পিচ কম। পিচ যত বেশি হবে তত তীক্ষ্ণ সাউন্ড হবে, ঠিক আছে? আর পিচ যত কম হবে তত ভূতা সাউন্ড হবে। মেইলের সাউন্ড যেমন ভূতা, সুর কম, অসুর টাইপের। না বেসুর বলবো, কোনটা অসুর না বেসুর, যাই হোক, যাই বলি। দেন রেজোনেন্স তৈরি হবে, সেই যে সাউন্ডটা ভোকাল কর্ডে ফর্ম করবে সেটা বিবর্ধন হবে, রেজোনেন্স হবে। এই জন্য এই স্টেপটা রেজোনেটর বলে। এন্ড ফাইনালি আর্টিকুলেশন। আর্টিকুলেট করে আমরা বিভিন্ন সাউন্ডকে শব্দে রূপান্তর করি আর্টিকুলেশনের মাধ্যমে। 4টা স্টেপ: এক্সপায়ার্ড এয়ার, ভাইব্রেটর, রেজোনেটর, আর্টিকুলেশন। এই করে ফোনেশন হয়। একদম শেষ পর্যায়ে চলে আসছি। লেরিংসের বিভিন্ন নার্ভ লিশন হলে কি হতে পারে সেটা আমরা যাব। লেরিংসের নার্ভগুলো যেমন রিকারেন্ট লেরিঞ্জিয়াল, এক্সটার্নাল লেরিঞ্জিয়াল, ইন্টারনাল লেরিঞ্জিয়াল, এই নার্ভগুলো বিভিন্ন ভাবে ডিউরিং অপারেশন অথবা কোনো কার্সিনোমার কারণে এফেক্টেড হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডের এগুলো ক্লোজ রিলেশনে থাকে। থাইরয়েড গ্ল্যান্ডে কোনো সার্জারি করতে গেলে এই নার্ভ ইনজুরি হতে পারে। অথবা আমরা জানি পাইরিফর্ম ফোসাতে কোনো লিশন, মানে ফিশ বোন আটকে গিয়ে বা ফিশ বোন বের করার সময় ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ কিন্তু ড্যামেজ হতে পারে। যদি আমাদের ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ কোনো কারণে ড্যামেজ হয় তাহলে কি হবে আমরা জানি। সো ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ অ্যাবাভ দ্য ভোকাল ফোল্ড সে সেন্সরি সাপ্লাই দেয়। তার মানে কি, ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ যদি লিশন হয় অ্যাবাভ ভোকাল ফোল্ড, দ্যাট ইজ সুপ্রাগ্লটিক এরিয়া, অ্যানেস্থেসিয়া হবে। সুপ্রাগ্লটিক এরিয়াতে অ্যানেস্থেসিয়া ডেভেলপ করবে। এই হচ্ছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ লিশন হলে কি হবে। নাও এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ, ওই আমরা জানি এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দেয় ক্রিকোথাইরয়েড মাসলকে। ক্রিকোথাইরয়েড মাসল হচ্ছে ভোকাল কর্ডকে টেন্স করে, টান টান করে। তার মানে কি, যদি এই মাসল প্যারালাইসিস হয়, দ্যাট ইজ এই নার্ভ যদি লিশন হয়, তাহলে ভোকাল কর্ড আর টান টান করতে পারবে না, সাউন্ডটা উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আমরা গিটারের তারকে লুজ করে দিয়ে যদি সাউন্ড তৈরি করতে চাই, যেমন হবে, সাউন্ডই তৈরি হবে না, এরকম আর কি। সো এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ হলে ক্রিকোথাইরয়েড প্যারালাইজড হবে, ভোকাল কর্ড টেন্স হবে না, টান টান হবে না, সাউন্ড উইক হবে, মনোটোনাস হবে, সাউন্ডের কোনো ভেরিয়েশন আসবে না। আমরা চাইলে জোরে বলতে পারি, আবার চাইলে আস্তেও বলতে পারি, আবার চাইলে অনেক জোরেও বলতে পারি, বিভিন্ন ভাবে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন, ওই যে আমাদের টোনের মাঝে ভেরিয়েশন, আমি এইমাত্র ভেরিয়েশন করলাম কিন্তু করিনি, করলাম তো। তো এই যে আমার একটা ভেরিয়েশন, এই আবার কিন্তু জোরে বললাম, আবার কিন্তু চাইলে আমি আস্তেও বলতে পারি। সো এই যে আমরা টোনের ভেরিয়েশনটা আনি, এটা ভোকাল কর্ডকে টান টান করার মাধ্যমে, কখনো বেশি টান টান করি, কখনো কম টান টান করি, করে করে কিন্তু ভেরিয়েশন তৈরি করি। সো যদি এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ হয় তাহলে ভয়েস হয়ে যাবে উইক অ্যান্ড মনোটোনাস। নাও রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ হলে কি হবে, এটা ডিপেন্ড করে কেমন লিশন হচ্ছে, সেটা কি কমপ্লিট লিশন নাকি ইনকমপ্লিট লিশন। যদি ইউনিল্যাটারাল একপাশে কমপ্লিট লিশন হয়
তাহলে ভোকাল কর্ডটা, যে পাশের ভোকাল কর্ড, ধরি এই ভোকাল কর্ডটা এফেক্টেড হচ্ছে, সে হবে কি প্যারামিডিয়ান পজিশনে ফিক্সড হয়ে যাবে, প্যারামিডিয়ান পজিশনে ফিক্সড হয়ে যাবে। এটা হচ্ছে এ হচ্ছে মিডিয়ান পজিশন, বি হচ্ছে প্যারামিডিয়ান পজিশন, সি হচ্ছে ক্যাডাভারিক পজিশন। তার মানে তখন প্যারামিডিয়ান পজিশনে সে ফিক্সড হয়ে যাবে এই ভোকাল কর্ডটা। তাতে কি কোনো প্রবলেম হবে? তেমন প্রবলেম হবে না, ঠিক আছে। অন্য ভোকাল কর্ডটা মিড লাইন ক্রস করে ওর কাছে চলে আসবে, এসে সাউন্ড প্রোডাকশন করবে, ঠিক আছে। অন্য ভোকাল কর্ড মুভ করে কম্পেনসেট করে ফেলবে। তবে একটু যা হবে হর্সনেস হবে, হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করবে, গলা ফেসে হয়ে যাবে, এটাকে বলে হর্সনেস অফ ভয়েস। এবং স্পিচে কোনো ডাইরেক্ট প্রবলেম হবে না, ব্রিদিং ও প্রবলেম হবে না, ব্রিদিং প্রবলেম হবে না। তাহলে হলোটা কি? হর্সনেস ডেভেলপ করলো। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইউনিল্যাটারাল ড্যামেজ হয়, কমপ্লিট ড্যামেজ হয়, হর্সনেস ডেভেলপ করবে। আর যদি বাইল্যাটারাল, দুই পাশে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ হয়, তাহলে কি হবে? দুই পাশে ভোকাল কর্ড প্যারামিডিয়ান পজিশনে চলে যাবে, ফিক্সড হয়ে যাবে। এখন ফিক্সড হলে প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যে আমার সাউন্ড প্রোডাকশনের সময় দুটোকে কাছে আসতে হয়, কাছে আসতে পারবে না, সেই লোক সাউন্ড তৈরি করতে পারবে না। এক নাম্বার, সাউন্ড এফোনিক হয়ে যাবে, সাউন্ড প্রোডাকশন বন্ধ হয়ে যাবে যদি দুই পাশে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল কমপ্লিট লিশন হয়। এরপরে আমরা জানি যখন ফোর্সফুল ব্রিদিং হয়, ভোকাল কর্ডগুলো তখন কিন্তু অ্যাবডাকশন হতে হয়, লজেন্স শেপ হওয়া লাগে রিমাগ্লোটাইডিসকে। কিন্তু এখানে তো ভোকাল কর্ড মুভ করতে পারবে না, যেহেতু প্যারালাইজড হয়ে আছে। তাহলে কি হবে? সে কিন্তু ব্রিদিং এ তখন কিন্তু ব্রেথলেসনেস ডেভেলপ করবে, ব্রেথলেসনেস ডেভেলপ করবে। ব্রিদিং ইজ ইম্পেয়ার্ড ইভেন অন স্লাইট এক্সারশন, এই যে ব্রেথলেসনেস ডেভেলপ করবে। স্পিচ তৈরি হবে না, কারণ দুই ভোকাল কর্ডই প্যারামিডিয়ান পজিশনে ফিক্সড হয়ে আছে, সুতরাং সে স্পিচ তৈরি করতে পারবে না, এফোনিক হয়ে যাবে। আর যদি এরকম হয় রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি পার্শিয়াল লিশন হয়, ইউনিল্যাটারালি পার্শিয়াল লিশন হয়, পার্শিয়াল লিশনটা আমরা বাদ দিয়ে যাচ্ছি, দরকার নাই। একটু শুধু জানবো এক্সটার্নাল এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দুটো একসাথে যদি প্যারালাইসিস হয়, মানে লিশন হয়, তাহলে কি হবে? একটা কথা মনে রাখবো, ভোকাল কর্ড তখন ক্যাডাভারিক পজিশনে চলে যাবে। দুই নার্ভই একসাথে লিশন হলে ভোকাল কর্ড হবে ক্যাডাভারিক পজিশনে চলে যাবে, অল ইন্ট্রিনজিক মাসল প্যারালাইজড হবে, ভোকাল ফোল্ড মোর অ্যাবডাক্টেড এন্ড ক্যাডাভারিক পজিশন হবে। এখানে একটা ল আছে, সেই লটাকে বলে সিমন্স ল। আশা রাখি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এটা লাগতে পারে। সিমন্স ল কি জিনিস? একটা কথা বলা হয়, ইন প্রগ্রেসিভ লিশন অফ দি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ধীরে ধীরে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভে লিশন হচ্ছে, ডেফিনেটলি এই লিশন গুলো হচ্ছে পার্শিয়াল লিশন। দ্য অ্যাবডাক্টরস আর প্যারালাইজড বিফোর দ্য অ্যাডাক্টর, প্রথমে অ্যাবডাক্টর প্যারালাইসিস হবে, পরে অ্যাডাক্টর প্যারালাইসিস হবে। এই হচ্ছে সিমন্স ল, লতে তাই বলে। এর মানে কি? এর মানে ইনকমপ্লিট, এই প্রগ্রেসিভ লিশন হচ্ছে ইনকমপ্লিট প্যারালাইসিস, ইনকমপ্লিট লিশন। তখন কি হবে? অ্যাবডাক্টর প্যারালাইসিস হয়ে গেছে, মানে অ্যাবডাক্ট করতে পারছে না, কিন্তু অ্যাডাক্টর তখনও কিন্তু ইনট্যাক্ট। সুতরাং অ্যাডাক্টর করবে কি? দুই ভোকাল কর্ডকে মিড লাইনে নিয়ে আসবে। তাইলে ইনকমপ্লিট লিশন হলে ভোকাল কর্ড মিড লাইনে চলে আসবে এবং ব্রিদিং ডিফিকাল্টি আসবে, তৈরি হবে। কিন্তু কমপ্লিট লিশন হলে দুই ভোকাল কর্ড প্যারামিডিয়ান পজিশনে চলে যাবে, ঠিক আছে, প্যারামিডিয়ান। তার ব্রিদিং ডিফিকাল্টি তেমন একটা হবে না, এক্সারশনে হবে শুধু, কিন্তু এর বেশি হবে না। তার মানে সিমন্স ল বলছে কি, ইনকমপ্লিট লিশনটাই বেশি ডেঞ্জারাস, কারণ ভোকাল কর্ড ইনকমপ্লিট লিশন হলে অ্যাবডাক্টর প্যারালাইজড হয়ে যাবে, অ্যাডাক্টর মাসলের কারণে দুই ভোকাল কর্ড অ্যাডাক্টেড এবং রিমাগ্লোটাইডিস বন্ধ হয়ে যাবে, অ্যাকিউট ব্রেথলেসনেস ডেভেলপ করবে। আর কমপ্লিট প্যারালাইসিস হলে দুই ভোকাল কর্ড প্যারামিডিয়ান পজিশনে যাবে এবং সাউন্ড তৈরি করতে পারবে না, দ্যাট ইজ ট্রু। স্লাইট এক্সারশনে তার ব্রেথলেসনেস ডেভেলপ করবে, কিন্তু ওভারঅল ব্রেথলেসনেস হবে না। সুতরাং ইনকমপ্লিট লিশনটাই বেশি ডেঞ্জারাস দেন কমপ্লিট লিশন।
এইটুকু আমরা সিমন্স ল থেকে বুঝতে পারি। সো বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম এবং চলে এসেছি, শেষ করে ফেলেছি আমি লেয়ারিং চ্যাপ্টার। থ্যাংক ইউ ভেরি মাচ for watching me, for watching my channel, We Like Anatomy. Please subscribe my channel, We Like Anatomy, by clicking this bell icon. And please share the content with your friends. And don't forget to give a like or comment in the comment section of the YouTube video. And take care. Goodbye.